बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु आलाइकुम, आदाब। আজকে আমি কথা বলবো শুক্রবার খুব ছোট করে অর্থনীতি বিষয়ে কিছু কথা, আরো দুইটা গুরুত্বপূর্ণ ইস্যু। একটা হচ্ছে বেশ কিছুদিন পরে ভারত কিছু কথা বলেছে আমাদের দেশ নিয়ে, এবং বিশ্বখ্যাত দি ইকোনমিস্ট একটি ডক্টর ইউনূসকে নিয়ে একটি লেখা বেরিয়েছে, সেটা নিয়ে কিছু কথা বলবো। তার আগে একটা বিষয়ে আপনাদেরকে মনোযোগ দিতে বলবো। সেটা হচ্ছে আমাদের গত ৫৫ বছরের ইতিহাসে দেশের প্রধান নির্বাহী, প্রধানমন্ত্রী বা কোনো তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা যখন সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার ছিল বা সকল দলের ঐক্যমতের তত্ত্বাবধায়ক ছিল ৯১ সালে, কখনো কোনো সরকার প্রধান কোনো সিটিং প্রধান বিচারপতির সাথে অফিসিয়াল মিটিং করেননি বা তাদেরকে ডাকেননি। কোনো সিটিং প্রধান নির্বাচন কমিশনার কোনো প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার সাথে ইতিপূর্বে কোনোদিন দেখা করেননি বা তাদেরকে ডাকা হয়নি, এবং কোনোদিন কোনো স্বেচ্ছায় নির্বাসিত রাজনৈতিক নেতা সাথে বিদেশে বসে সাক্ষাৎ করেননি কোনো সরকার প্রধান। এবং আরো বেশি তাৎপর্যপূর্ণ হচ্ছে, এই যে ৩টা বৈঠক, এই ৩টা বৈঠকই হয়েছে, বৈঠকেই গোপন সলা পরামর্শ হয়েছে, গোপন আলাপ আলোচনা হয়েছে, যেটা আরো গর্হিত, দৃষ্টিকটু এবং নজিরবিহীন। এর তো নিশ্চয়ই কোনো এই যে গোপন বৈঠক, প্রধান বিচারপতিকে ডাকা, অটো প্রধান বিচারপতি, অটো প্রমোটেড প্রধান বিচারপতিকে ডাকা, সে তো কোনো সরকার, সাংবিধানিক সরকার দ্বারা প্রপার প্রসিডিউর মেনটেন করে তাকে প্রধান বিচারপতি করা হয় নাই। তাকে সাংবিধানিকভাবে মনোনীত, প্রতিষ্ঠিত প্রধান বিচারপতি এবং অ্যাপিলেট ডিভিশনকে মব ভায়োলেন্স করে জোরপূর্বক পদচ্যুত করা হয়েছে, তাদের পারিবারিকভাবে হত্যাযজ্ঞ করার হুমকি দিয়ে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। ওই সুযোগে এই বর্তমান রেজিমের, অবৈধ সরকারের মনোনীত প্রধান বিচারপতি, তাকে ডেকে গোপনে সলা পরামর্শ করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার মিস্টার নাসির উদ্দিন, বিএনপির মনোনীত এবং বিএনপির প্রতি খুবই বিশ্বস্ত, তাকে ডেকেও গোপনে সলা পরামর্শ করা হয়েছে বা কোনো নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধান বিচারপতিকেও যা, তাকেও তা। এবং লন্ডনে বসে স্বেচ্ছায় নির্বাসিত প্রবাসী নেতা বিএনপির তারেক জিয়ার সাথেও প্রায় ১.৫ ঘন্টার গোপন বৈঠক হয়েছে।
এবং আগামী দিনের একটা ষড়যন্ত্রের জাল তৈরি করা হয়েছে এই সবগুলির মাধ্যমে। আমার কথা হচ্ছে যে এই বিষয়গুলো ক্ষণে ক্ষণে আলোচনায় আসবে, আলোচনা করব। আমি শুধু সংক্ষেপে এইটুকুই বলতে চাই, এই 3টা বৈঠকই অবৈধ, আনপ্রেসিডেন্টেড এবং এখতিয়ার বহির্ভূত। এখন হয়তো বলতে পারে যে আমি তো কোনো এখতিয়ারের মধ্যেই সরকার প্রধানের চেয়ারে বসি নেই, আমি তো বসছি মবের মাধ্যমে, মব ভায়োলেন্সের মাধ্যমে, সন্ত্রাসের মাধ্যমে, বিদেশি শক্তির মাধ্যমে, সামরিক শক্তির মাধ্যমে। আমার কাছে তো কোনো ন্যায় নীতি, নজির, তারপরে আইন কানুন, সংবিধান, এগুলি তো আমার পক্ষে 100% মানা সম্ভব না, এটাও ঠিক। তবে এইটুক শুধু বলে এই প্রসঙ্গটা শেষ করছি, সেটা হচ্ছে যে কোনো কিছুই গোপন থাকে না, না বললেও গোপন থাকে না। কারণ কি, আপনি না বললেও এর পরবর্তীতে আপনার যে কি কার্যক্রম তা দেখলেই বুঝতে পারা যায় যে আপনারা কোন পথে যাচ্ছেন বা এদেরকে কোন পথে চালিত করছেন। প্রধান বিচারপতির বৈঠকের পরে আমরা দেখি জামাত ইসলামকে নিবন্ধন ফিরিয়ে দেওয়া হয়েছে। সিটি কর্পোরেশনের ইশাক কেলেঙ্কারির সেটাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তারেক জিয়ার সাথে বৈঠকের পরবর্তীতে আমরা দেখেছি বিএনপি এখন ইনুস পার্টিতে পরিণত হয়েছে। এর চেয়ে বড় বিশ্বস্ত দল আর বাংলাদেশে নাই ইনুসের। একসময় জামাত ছিল, এখন বিএনপি। জামাতকেও আবার যখন একটু মোড়ামুড়ি করেছে, তাদের কি বলে ওই নিবন্ধন, প্রতীক, এগুলি আবার গত পরশু দিনই দিয়ে দেওয়া হয়েছে। আপাতত শান্ত না, আরো ইস্যু আছে, এগুলি নিয়ে পরে কথা বলবো। তো যাই হোক, আমার কথা হচ্ছে কোনো ষড়যন্ত্রেই কোনো কাজ হবে না। আর আমরা 5ই আগস্টের আগে একটু ঘুম অবস্থায় ছিলাম, রিল্যাক্স মুডে ছিলাম। আমরা খুব সতর্ক, দেশের মানুষ সতর্ক, সবাই বুঝে ফেলেছে এরা কি করতে চায়। অতএব এদের সেই সলা পরামর্শ, গোপন বৈঠক যাই করুক, এগুলির কোনো সফল বাস্তবায়ন হবে না, সবই বিফলে যাবে। শুক্রবার হিসেবে অর্থনীতি নিয়ে খুব বেশি কথা আজকে বলবো না, আর অর্থনীতি নিয়ে বলবোই বা কি। তবে 2টা জিনিস বেশ আলোচিত হচ্ছে, সেই 2টা বিষয় আমি একটু ছোট্ট করে বলতে চাই মূল প্রসঙ্গে যাওয়ার আগে। গতকালকে থেকে একটা বিশাল একটা মিডিয়া ক্যাম্পেইন করেছে, রিজার্ভ এখন $30 বিলিয়ন। চমৎকার, খুবই ভালো কথা। রিজার্ভ $30 বিলিয়ন। কিন্তু এই রিজার্ভটা $30 বিলিয়ন কিভাবে হলো? আমার কাছে এখন কোনো টাকা নাই, আমি একজনের কাছ থেকে ব্যাংকের থেকে লোন নিলাম, নিয়ে আমি কোটিপতি হয়ে গেলাম। 10 কোটি টাকা লোন নিলাম, বাস এখন আমি কোটিপতি হয়ে গেলাম। এখন আমি প্রচার করতেছি, না আমার কিছু হয়নি, আমার কোনো সমস্যা নেই, অনেক টাকা আমার, দেখেন ব্যালেন্স আছে, ব্যাংক ব্যালেন্স, কোনো সমস্যা নেই আছে। কিন্তু টাকাটা আমি ঋণ করলাম, আর নগদ ঋণ করলাম। এরাই 2 দিন আগে, এই 2 দিনই আগেই বলেছে যা লোন আনি, বিদেশ থেকে ঋণ যা করি, তার পুরাটাই আবার
ঋণ পরিশোধে ফেরত দিতে হয়। আগের সরকার আরেক সরকারের ঋণ পরিশোধ দিতে ফেরত দিতে আমাদের সব শেষ হয়ে যায়। তো তাই যদি হয়, তুমি আবার ঋণটা করলা কেন? $1-2 না, $4 বিলিয়ন তুমি কেন ঋণটা করলা? এতদিন তো তারা আটকিয়ে রেখেছিল, কারণ তোমাদের কোনো আগামাথা পাচ্ছে না। তোমরা কারা? তোমরা কি করতে চাচ্ছ? তোমরা কবে যাবা? দেশে রেগুলার সরকার কবে আসবে? এই প্রশ্নগুলির উত্তর তাদেরকে দিতে হয়েছে। এই ফাইন্যান্স অ্যাডভাইজার সালাউদ্দিন সাহেবই গতকালকে বলেছে, গতকালকে বলেছে, আমরা যখন IMF-কে এবং অন্যান্য সংস্থাকে, দেশকে যখন নির্বাচন তারিখ নিশ্চিত করেছি, এবং এইটাও নিশ্চিত করেছি নির্বাচন ওই তারিখের মধ্যে বা এর মধ্যেই হবে, তখন তারা আমাদেরকে ঋণ ছাড় দিয়েছে। এই ভাওতাবাজি করে এই নির্বাচনের এই সময় নির্ধারণ করে, কারণ ওই সময় তো আর নির্বাচন হবে না। নির্বাচন কখন হবে সেই নিয়ে দুই একদিনের মধ্যে কথা বলবো, সেটা নিয়ে, সেটারও একটা কাহিনী আছে। তো যাই হোক, ওই নির্বাচন দেখিয়ে তারা এই হঠাৎ করে সবাই যে টাকাগুলো এতদিন আটকে রেখেছিল গত 1 বছর পর্যন্ত, যে না এই অবৈধ সরকারকে আমরা দেব না, এখন দেখতেছে না 6-7 মাস পরে বা কিছুদিন পরে যেহেতু তারা কমিটমেন্ট করেছে নতুন সরকার আসবে, অতএব আমরা ঋণ দিচ্ছি। কোনো ইনভেস্টমেন্ট নাই, 1 টাকারও ইনভেস্টমেন্ট নাই, নতুন কোনো ইনভেস্টমেন্ট নাই। তারা এখানে এই অনিশ্চয়তার মধ্যে তারা কোনো বিনিয়োগ করতে রাজি না, না বিদেশিরা না দেশিরা। তো যারা এই কয়েকদিন পর্যন্ত, গত কিছুদিন পর্যন্ত চিৎকার করতেছে, এই গভর্নর, এই সালাউদ্দিন সাহেব, এই অন্যান্য উপদেষ্টারা, যে ঋণ আনতেছি, ঋণ পরিশোধ করতে, তো তুমি আবার একসাথে এতগুলো ডলার ঋণ নিলা কেন? আর রেমিটেন্স, আমি আরো একবার বলেছি, এই রেমিটেন্সটা হলো কালো টাকা সাদা করার রেমিটেন্স। অন্তত $1 বিলিয়ন, মানে 12,500 কোটি টাকা প্রতি মাসে, গত 6 মাস পর্যন্ত প্রতি মাসে আসতেছে। যারা এই অবৈধভাবে টাকা দুর্নীতি করে টাকা ইনকাম করতেছে, এখন এই ইউনূসের এই পৃষ্ঠপোষকতায়, তার সহযোগিতায়, তার গ্যাংরা, যত গ্যাং আছে সবাই, সেই টাকাটাকে কি করে? তারা বিদেশে টাকাটা নেয়। যার কাছ থেকে ঘুষটা নিবে সেই টাকাটা দেশে না নেয়, দেশে নিয়ে তো অনেক টাকা, ট্রাক ভরে টাকা আনতে হবে। সো এই টাকাটা তারা বিদেশে নেয়, আমেরিকাতে, লন্ডনে, দুবাইতে, সিঙ্গাপুরে, হংকংয়ে, মালয়েশিয়াতে, এইভাবে কানাডাতে। ওই টাকাটা রেমিটেন্স করে ভাগে ভাগে রেমিটেন্সের, মানে ওই টাকাটা ব্যাংকিং চ্যানেলে আনার পরে সেই টাকাটা হোয়াইট মানি হয়ে যায়। এটার জন্য ট্যাক্সও দিতে হয় না। কি চমৎকার পদ্ধতি! রেমিটেন্স দেখাইলাম, সরকাররা রেমিটেন্স আসতেছে, ডলার আসতেছে, আর নিজের পকেট এখানে ভারী হচ্ছে। এই হলো রেমিটেন্সের কাহিনী। আরেকটা ব্যাপার হচ্ছে, এরা সিদ্ধান্ত নিয়েছে, আমেরিকা যে শুল্ক ধার্য করেছে 3 মাসের জন্য স্থগিত করেছে, তাদের এই জুলাই মাসের 1 তারিখ পর্যন্ত মেয়াদ। মানে জুলাই মাসের 1 তারিখ থেকে আবার নতুন করে চালু হবে, যে 3 মাসের জন্য স্থগিত করেছে সেটা। এখন তারা আমেরিকাকে খুশি করার জন্যে দেশের 12টা বাজায় দিতেছে। কিভাবে? পৃথিবীর যে কোনো জায়গার থেকে আমেরিকার পণ্যের দাম বেশি, এটাই স্বাভাবিক। সেটা তাদের মেকিং কস্টের জন্য হোক আর কোয়ালিটির জন্য হোক, যেই কারণেই হোক, স্পেশালি মেকিং কস্টের জন্য, বিকজ তাদের ওখানে স্যালারি অনেক বেশি, ওয়েজ অনেক বেশি। তো
এখন ইনুসের তো ভেঙে গেছে, সোনার কাঠি শেষ হয়ে গেছে। ওই যে ইলন মাস্ক, স্টারলিংক এনে তো কোনো ফায়দা হলো না, ইলন মাস্ক নিজেই তো আউট হয়ে গেল। এখন কি করবে? এখন গম আনবে, তুলা আনবে এবং বোয়িং বিমান কিনবে। গম আমরা সাধারণত আনি রাশিয়া এবং ইউক্রেন থেকে। রাশিয়া এবং ইউক্রেনের দাম প্রায় সেম, সামান্য এদিক ওদিক আর কি। ইউক্রেনটা একটু কম, রাশিয়াটা সামান্য একটু বেশি। আর আমেরিকার গম টনে অন্তত কমপক্ষে $30 বেশি। তাতে যদি আপনি হিসাব করেন পার কেজিতে অন্তত 5 টাকা বেড়ে যায়, যেটা আমাদের আটা ময়দা এই রিটেলে যায় 5-6 টাকা বেড়ে যাবে যদি আমরা আমেরিকার থেকে গমটা আনি। এটা হলো G2G। গম তো সাধারণত G2G আসে, মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। তো এই হলো গমের কাহিনী। মানে আমার দেশের সাধারণ মানুষকে পকেট কেটে সে আমেরিকাকে খুশি করতে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এখানে একটা প্রশ্ন উঠতে পারে যে আমেরিকা খুশি না হলে তো আবার শুল্ক বসায় দেবে, সেখানে তো আবার আমাদের তারা যে $7 বিলিয়ন ইম্পোর্ট করে সেটার উপরে তো আমাদের অনেক টাকা যাবে। সেটা হলো নেগোসিয়েশনের ব্যাপার। আপনি আমার ভোগ্য পণ্যকে আপনি, এটা হলো আমাদের একটা কনজিউমার প্রোডাক্টস, অতি সাধারণ মানুষেরা ব্যবহার করে। ইনফ্লেশন বেড়ে যাবে, মানুষের কষ্ট হবে, আপনি সেটার মধ্যে হাত দিচ্ছেন কেন? আপনি বেশি দামে তুলা কিনে আবার বেশি দামে আপনি তো এক্সপোর্ট করতে পারবেন না। মানে গার্মেন্টস, তুলাটা তো গার্মেন্টসে সুতা হয়, সুতার থেকে স্পিনিংয়ে সুতা হয়, তারপর টেক্সটাইলে কাপড় হয়, তারপরে গার্মেন্টসে সেটা বানানো হয়। তো এই যে আপনি তুলাটা আনতেছেন, সেটা তো যদি কস্টিং আপনার বেশি হয় তাহলে তো আপনার গার্মেন্টসের সেলিং রেটটা বেশি হবে। তো ওই রিটেল সেল আপনি যখন সেল করতে যাবেন, এক্সপোর্ট রেটটা ফিক্স করবেন, তখন তো বায়ার আপনার কাছে নিবে না বেশিতে। এর চেয়ে কম দামে সে ইন্ডিয়াতে পাবে, অন্য জায়গায় পাবে, কেন আপনার কাছ থেকে বেশি দামে নিবে? ঘুরে ফিরে তো একই কথা হলো। তারপরে হলো বোয়িং। দেখেন, বোয়িং হলো এখন পৃথিবীতে যত বিমান আছে সবচাইতে ভালনারেবল, ডেঞ্জারাস। এই যে কয়েকদিন আগে আহমেদাবাদে যে প্লেন ক্রাশটা হলো, এটাও বোয়িং ড্রিমলাইনার। এই প্লেন ক্রাশ হওয়ার পরে কয়েকটা নিউজ আসলো ইন্ডিয়ার থেকে, প্রায় 7-8টা প্লেন এরকম ত্রুটির কারণে আবার ল্যান্ড ব্যাক করতে হয়েছে, ফেরত আসতে হয়েছে আবার। আজকের ঘটনা বাংলাদেশে, আজকের ঘটনা সিঙ্গাপুরে যাচ্ছে 154 জন যাত্রী নিয়ে। 2500 ফিট ওঠার পরে সেটা ইঞ্জিনে ত্রুটি দেখা দিয়েছে, আবার সে ব্যাক করে চলে আসছে। আল্লাহ বাঁচাইছে যে ঘটনা। এইটাও ড্রিমলাইনার, এটাও বোয়িং। তো বোয়িং হইল এখন একটা সারা পৃথিবীতে একটা আতঙ্কের নাম। নট অনলি দ্যাট, আপনি এয়ারবাস না কিনে যদি বোয়িং কিনেন তাহলে আপনাকে অন্তত 20% টাকা বেশি দিতে হবে। আর এখানে তো অল্প স্বল্প টাকা নয়, না $1 বিলিয়ন ব্যাপার, $1 বিলিয়ন ব্যাপার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোয়িং কিনছে, কিভাবে কিনছে? ওই সময় তারা আমাদেরকে একটা স্পেশাল ফ্যাসিলিটিস দিয়েছে, ক্রেডিট ফ্যাসিলিটিস দিয়েছে। আমরা আস্তে 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 করে টাকা দিয়েছি। এটা এয়ারবাস, তখন এয়ারবাস বা ফ্রান্সের যে এয়ারবাস, তখন আমাদেরকে সেই জিনিসটা করে নাই, কি বলে, অফার করে নাই, সেভাবে নেগোসিয়েট করে। এটা হলো এক। দ্বিতীয় হলো ওই সময় বোয়িংয়ে আর কোনো বিকল্প ছিল না সরকারের সিদ্ধান্ত নেওয়ার জন্য। এই কারণে তখন বোয়িং নেওয়া হয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় যে 15 বছর ছিল, আমি সবসময় একটা জিনিস বলতাম সরকার শীর্ষ মহলে, যে আমেরিকা থেকে যেই প্রোডাক্ট আফটার সার্ভিস আছে, যে তাদের সার্ভিস দিতে হবে, সেই প্রোডাক্ট যত কম কেনা যায়, না কিনতে পারলে তো খুবই ভালো। আর যদি অল্টারনেটিভ না থাকে
তাহলে সেই প্রোডাক্ট না কেনাই ভালো। কারণ আমেরিকা হলো একটা বজ্জাত পলিটিশিয়ানরা, ওরা ওদের সাথে কখন সম্পর্ক খারাপ হবে, কখন ভালো হবে, ওরা কখন কোনটা দাবি করে বসে, কোনটা আবদার করে বসে, কোনটা হুকুম করে বসে, তার তো কোনো ঠিক ঠিকানা নাই। হুট করে বলে দিল তুমি এখানে যদি ট্রানজিট না দাও, বা এই করিডোর যদি না দাও, বা এই বন্দর যদি না দাও, বাস একটা ফুট করে একটা স্যাংশন দিয়ে দিবে। আর স্যাংশন দেওয়া মানে হলো আপনার কাছে পার্টস বিক্রি করবে না, সার্ভিস দেবে না, ইঞ্জিনিয়ার আসবে না, কিছুই আসবে না, আপনি বসে যাবেন। সেটা যেই পণ্যই হোক, যদি আফটার সার্ভিস থাকে, তার উপর ডিপেন্ডেন্সি থাকে যে তার কাছ থেকে এই জিনিসটা পরবর্তীতে না আনলে আমার এই জিনিসটা অচল হয়ে যাবে, সে ওইটা বন্ধ করে দিবে। এটা সারা পৃথিবীতে এই কাজটা তারা করে। যত জনের দেশে তাদের এই ধরনের জিনিস আছে, শুধু সিভিল প্রোডাক্ট না, মিলিটারি প্রোডাক্টেও একই কথা। তার কাছ থেকে কোনো প্রোডাক্ট নিতে হলে বা 10 বার চিন্তা করতে হবে যে তার সাথে আমার সম্পর্ক যখনই একটু এদিক ওদিক হবে, তখনই তারা সার্ভিসটা বন্ধ করে দিবে, আপনাকে আটকে দিবে। সো অনেক সরকার জিনিসগুলোকে মাথায় নিয়ে তারপরে সেইভাবেই তারা মানে সামনে আগাচ্ছে, যে যতটুকু সম্ভব তাদের কাছ থেকে তাদেরকে এড়াইয়া যাওয়া যায়। ওয়ান্স ইট ইজ আনঅ্যাভয়েডেবল, উই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট, কিছু করার নাই, অল্টারনেটিভ নাই, তো উই হ্যাভ টু। তো এখন যদি আমাদের অল্টারনেটিভ থাকে, উই মাস্ট টেক দি অল্টারনেটিভস, আদারওয়াইজ দে উইল টেক অ্যাডভান্টেজ, সিরিয়াসলি। সো এই হইল বোয়িংয়ের অবস্থা। তো আমেরিকা থেকে আমরা কোনো কিছু কিনতে গেলে আমাদেরকে লোকসান দিয়ে কিনতে হবে। তো ইনুসে ক্ষমতায় থাকার জন্যে, তার লিপসার জন্য, তার ব্যক্তিগত স্বার্থের জন্য, সে এখন দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে আমেরিকাকে খুশি করার জন্য এইসব করতেছে। তা আমার অর্থনীতি ভালো হবে কোত্থেকে? আরো খারাপ হবে। কথা আছে আমাদের দেশে, আপনি কিনতে যদি জিততে না পারেন, বিক্রি করতে পারবেন, বেচতে যায় আপনি জিততে পারবেন না। তো এখানেও তো তাই। তো যাই হোক, ভাবছিলাম আরো 2টা বিষয়ে কথা বলবো। আচ্ছা, আজকে শুধু ইকোনমিস্টের কথা বলি, ইন্ডিয়ান ব্যাপারটা কালকে যেহেতু বিদেশ নীতি নিয়ে কথা বলবো বা আন্তর্জাতিক ইস্যু, তখন বিষয়টা বলবো। ইকোনমিস্ট গতকালকে একটা নিউজ করেছে বড় হেডলাইন দিয়ে, বাংলাদেশ গণতন্ত্রের পথে হাঁটতেছে না। এবং বড় হেডলাইনটা হচ্ছে রাজনৈতিক দল নিষিদ্ধ করে গণতন্ত্রে পৌঁছানো যাবে না, স্পষ্ট। এবং ভিতরে পরিষ্কার করে বলছে যে আওয়ামী লীগের এখনো, এই শব্দটা ব্যবহার করছে, ম্যাসিভ পপুলারিটি আছে, ব্যাপক জনসমর্থন আছে। যে ইকোনমিক্স সারাটা 15টা বছর শেখ হাসিনার পিছনে লেগেছিল, এই ইকোনমিস্ট কে? ইকোনমিস্ট বলেন, গার্ডিয়ান বলেন, বিবিসি বলেন, CNN বলেন, ওয়াশিংটন পোস্ট বলেন, ওয়াল স্ট্রিট জার্নাল বলেন, ও নিউ ইয়র্ক টাইমস বলেন, দি টাইমস বলেন, এরা সব হলো একটা নেক্সাস। এরা হলো আমেরিকার ডিপ স্টেটের পার্ট। আমেরিকার যেই জিনিসটা ডিপ স্টেট, যেই জিনিসটাকে মাথায় নেয়, যে প্রকল্প মাথায় নেয়, এদেরকে দিয়ে সারা ওয়ার্ল্ড ওয়াইড সেটা মার্কেটিং করে, অ্যাডভার্টাইজমেন্ট করে, ওইটার বিরুদ্ধে প্রপাগান্ডা করে। এরা হইল সেই ডিপ স্টেটের অংশ আমেরিকার। এবং সেই ডিপ স্টেটের অংশ, কয়েকদিন আগে আপনারা দেখছেন লন্ডনে যখন নিউজ গিয়েছে, সেখানে চাথাম হাউস তাকে কিভাবে নাজেহাল করেছে, বিব্রত করেছে। দি গার্ডিয়ান কিভাবে তাকে তার ইন্টারভিউ নিয়ে সেটাকে পাবলিশ করেছে। বিবিসিতে তাকে একদম মানে কি বলে, একটা ভাষা আছে না আমাদের, ফোক কথা, সেরাবেরা করে দিছে। তো আজকে যখন ইন্টারন্যাশনাল মিডিয়া এই ডিপ স্টেটের যারা কন্ট্রোলে, নিয়ন্ত্রণে, তারা যখন ইউনুসকে নিয়ে লিখতেছে যে এবং লিখছে যে আওয়ামী লীগের থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করো, তা না হলে কোনো নির্বাচন, সেই নির্বাচন আর নির্বাচন হবে না।
তুমি আর গণতন্ত্রে পৌঁছতে পারবা না, তোমাকে দিয়ে গণতন্ত্র। তারপর ভিতরে তো অনেক কথা, এই মব জাস্টিস, বেআইনি কাজ কারবার, দুর্নীতি, নানান মানে কিছুই। তাদের মূল বক্তব্য হলো যে গত 10 মাসের বেশি সময় ধরে কোনো কিছুই আগের থেকে যেটা ভালো হওয়ার কথা ছিল, নাথিং হ্যাপেন গুড বেটার, সব কিছুই অধপতন হয়েছে। এখন যে গণতন্ত্রের উত্তরণ করতে হলে নির্বাচন করতে হবে এবং সুষ্ঠু ইনক্লুসিভ নির্বাচন করতে হবে। সেই নির্বাচনে যদি আওয়ামী লীগের মতো এত ব্যাপক একটা জনসমর্থন পুষ্ট দল নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, এরকম একটি দল যদি নিষিদ্ধ থাকে, নির্বাচনে যদি অংশ না নিতে পারে, লেভেল প্লেইং ফিল্ড যদি তাদেরকে না দেওয়া হয়, তাহলে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা দেশ বহির্বিশ্বে পাবে না, স্পষ্ট। তাহলে কি হলো? ইউনূসকে যারা ক্ষমতায় আনলো, তারা আজকে ইউনূসের বিরুদ্ধে কথা বলা শুরু করলো। সব বড় বড় পাওয়ারফুল হাউস থেকে এই জিনিস চলে আসে। তার মানে গণেশ কিন্তু উল্টে গেছে। এটা হলো লক্ষণ। ঝড়ের পূর্বাভাসে কিছু কিছু লক্ষণ থাকে না, এটা হলো তারই লক্ষণ। যে এরা যখন নড়াচড়া শুরু করেছে, এদের যখন মুখ খুলেছে, এদের যখন কলম চালু হয়ে গেছে এবং যাই লিখতেছে সবই আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে। এখন কথা হচ্ছে, উনি যে এই আমেরিকান পণ্য এনে আমেরিকাকে খুশি করতে চাচ্ছে, কোনো লাভ নাই। আমেরিকা ডিপ স্টেটে ডিসিশন নিছে ইউনূসকে চলে যেতে হবে। একটি সুষ্ঠু, অবাধ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ যাকে চাইবে তারাই দেশ চালাবে। ওই ষড়যন্ত্রকারীরাও আজকে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প যতই নির্বাচনের আগে প্রমিস করুক যে আমি ক্ষমতায় গেলে ডিপ স্টেট ক্রাশ করে দেব, উনি এসে ডিপ স্টেটকে আরো পাওয়ারফুল করেছে। এত পাওয়ারফুল করেছে যে ডিপ স্টেট বলছে, এই ডিপ স্টেটই বলেছে ইরানকে অ্যাট্রাক্ট করা যাবে না। সেইটাকে সে বাইপাস করে, ডিপ স্টেটের কথাকে বাইপাস করে সে মানে সেই মূল আমেরিকান মূল স্ট্রাকচার, যেমন গোয়েন্দা সংস্থাগুলো, কংগ্রেসম্যানরা, সিনেটররা সবাই বলছে যে নো, ইরানকে হিট করা যাবে না। কিন্তু এই ডিপ স্টেটের কথায় সে ইরানকে হিট করেছে। সো American deep state become more and more powerful than any time past. So এখন কথা হচ্ছে, আমি আবারও আগেও বলেছি, একাধিকবার বলেছি, আওয়ামী লীগকে সুযোগ দিলেও আওয়ামী লীগ ইউনূসের অধীনে নির্বাচন করবে না, করার প্রশ্নই আসে না। এবং আমি আগেও বলেছি, আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশে নির্বাচন হবেও না। বাংলাদেশে নির্বাচন হলে আওয়ামী লীগ নির্বাচনে অবশ্যই অংশগ্রহণ করবে না, করার কোনো প্রশ্নই আসে না। আওয়ামী লীগ মার্শাল লর অধীনে নির্বাচন করেছে, বিকজ ইটস এ পিপলস পার্টি, জনগণের দল, নির্বাচনে যেতেই হবে, কিন্তু নট আন্ডার ডক্টর ইউনূস। এখন ওই ডিপ স্টেটেরই পরিকল্পনা, নির্বাচন সুষ্ঠু করতে হলে সবাইকে লাগবে, আর সবাই যখন তোমাকে চাচ্ছে না, আওয়ামী লীগ ইজ এ মেজর প্লেয়ার ইন দিস গেম, সো উইদাউট দেম ইউ ক্যানট প্লে দিস গেম, অ্যান্ড ইফ দে ডোন্ট ওয়ান্ট ইউ, ইউ ক্যানট স্টে ইন দি পাওয়ার, সো লিভ। এটাই হইল শেষ কথা। আরো অনেক চমকপ্রদ জিনিস সামনে আসতেছে। ইন্ডিয়া কি বলছে সেটা নিয়ে কালকে আলোচনা করব, আজকে আর বড় করতে চাই না। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।